এটা আমার বিরাট বড় এজেন্ডা আর কি। হ্যাঁ, এটা নিয়ে অনেক সময় বলি। আর জীবনানন্দ দাশের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট এটা আমি বলে থাকি যে 3 রকমের প্রোজ স্টাইল সে আবিষ্কার করেছে বা আঞ্জাম দিয়েছে। এটা তো কবিতা, ও তো জীবনানন্দ দাস একজন গদ্য কবি আসলে। হ্যাঁ, যতই ছন্দে লিখুন, ওর মধ্যে যে সিনট্যাকটিক্যাল প্রোজ অর্ডার আছে, ও তুলনা হয় না। হ্যাঁ, ওই লাইনগুলোকে ফেলে ফেলে তুমি প্রোজের আঙ্গিকে লিখলেই দেখবে কি চমৎকার মানে গদ্য ধারা আর কি। আর উপন্যাসে তো সাংঘাতিক কবিতা, সাংঘাতিক তোমার প্রোজ লিখেছেন, বিশেষত যেগুলো ফিনিশড লেখা। মাল্যবান একটা গ্রেটেস্ট এক্সাম্পল। হ্যাঁ, একদম পীঠস্থান যাকে বলে। আর হচ্ছে এই বইটার কথা কেউ বলে না, এমনকি সন্দীপনও বলেন না। এইটা খুব আনফর্চুনেট। সন্দীপন একজন অসম্ভব সূক্ষ্ম পাঠক জীবনানন্দের। সত্যিকারের জীবনানন্দের কবিতা বা ফিলোসফি বা পেসিমিজম এক ধরনের যাপন সন্দীপন করতে পেরেছিলেন। দোলনা গল্পটা পড়বে, ওটা 8 বছর আগের একদিনটাকে এক্সপ্লোর করেছেন অন্য ডাইমেনশনে, এবং অনেক জায়গায় সারপাস করে গেছেন যাপনের ভেতর থেকে। যার জন্য ওই যে একটা দড়ি দেখে ওটা আলাদা আলোচনা আর কি। হ্যাঁ, মানে যেন স্ত্রী আর কি হাজব্যান্ডকে আত্মহত্যায় ডাক দিচ্ছে আর কি। হ্যাঁ, সেটা অবচেতন একটা জায়গা, যেটা একটা যৌথ অবচেতনার গল্প আর কি। দাম্পত্য যৌথ অবচেতনার একটা কাঠামো ওটা আনফোল্ড হচ্ছে ওই ধরনের লেখায় বা অন্যান্য লেখাতেও। পরে তো সন্দীপন বকে গেল, ওই আজকাল প্রতিক্ষণে লিখতে গিয়ে ওর 12টা বেজে গেল, আর ও চ্যাংড়ামি করে নষ্ট করলো ক্রিয়েটিভ সত্তাটা। হ্যাঁ, ও তুমি কি শীর্ষেন্দু হতে পারবে নাকি? বসে বসে হাজার হাজার পাতা পার্থিব লিখবে নাকি? দরকার কি ওদের মেন স্ট্রিমে যাওয়ার? হ্যাঁ, ও একটা পুরো ফ্যালাসির মধ্যে পড়ে গেছে। 50-এর দশক নিয়ে আমার বিরাট আপত্তির জায়গা হচ্ছে কেউ সিরিয়াস লেখক নয়। ও যদি সমবেত প্রতিদ্বন্দ্বীকে নিজের খাড়ি নিজেই খুঁড়তে গিয়ে অন্য খাড়িতে ঢুকে গেছে, মানে এতই ইয়ে দুর্বল চিত্ত আর কি, এতই মানে ফ্রাজাইল বা নাজুক বলা যায় না, সেটা সেখানে অন্য জায়গা থাকে, সেখানে অন্য নমনীয়তার জোরে বেরিয়ে যায়। এদের অ্যাম্বিশনই নেই। হ্যাঁ, আর পড়াশোনা প্রচুর করতে হয়। যাই হোক, এবার হচ্ছে একমাত্র রণজিৎ দাস বলেন, কিন্তু কেউ এলুসিডেট করেনি, এবং জীবনানন্দ আলোচনা একেবারে অসম্পূর্ণ থেকে যায়। শুধু তাই নয়, তুমি বাংলা সাহিত্যে একটা বইও যদি সিলেক্ট করা যায়, তুমি তো প্রোজ অ্যাটেনই করনি। মানে বাংলা গদ্য কমল কুমার ব্যতি রেখে কি সাংঘাতিক ডাইমেনশনে যেতে পারে, এবং এত ইউনিক, এত ডিফারেন্ট, এবং এত ইডিওসিনক্র্যাটিক। হ্যাঁ, সিনট্যাক্সটা পার্টিকুলারলি, এবং শব্দ তো বটেই, ভোকাবুলারি বলা যায় না, কারণ যখন একটা লিটারেচার হয় ওটা পার্ট অফ ভোকাবুলারি নয়, ওটা ওটা যাপন শব্দ, ফলে ওখানে ভোকাবুলারি ও ডিকশনারিতে থাকে। ও এমনি লিটারেচারে ভোকাবুলারি বলে কিছু হয় না। হ্যাঁ, ভোকাবুলারি হচ্ছে তোমার ইয়ের মতো, ওটাকে কি বলে, আইকিউ টেস্টের মতো। ও আইনস্টাইন আইকিউ টেস্টে ফেলও করে যেতে পারে, কারণ আইকিউ এর সঙ্গে মেধা মনীষার কোনো সম্পর্ক নেই। ওটা একটা মানে যাই হোক, অবজেক্টিভ প্রশ্নের উত্তর যে দিতে পারে সেসব লোক আর কি। হ্যাঁ, তা এই কবিতা পাঠ, এই কবিতার কথা বইটা তো অসাধারণ, এবং কিছু গন্ডগোলের জায়গা আছে, এবং একটু পারসিকিউশন ম্যানিয়ার মধ্যে মাঝে মাঝে পড়ে যান উনি, এবং সেটা সেই সময় নিশ্চয়ই ওই ধরনের একটা প্রবলেমেটিক্যাল অ্যারাইজ করেছিল। এই সুভাষ মুখোপাধ্যায় এরা অনেক কিছু করেছিলেন, এবং তো আমাদের গিয়র্গ লুকাচ পর্যন্ত জয়েসের ইউলিসিসকে পর্যন্ত খারিজ করে দিয়েছিলেন। এরা একদম বামপন্থীরা অনেক সর্বনাশ করেছে সাহিত্যের। এটা দরকারও ছিল, কারণ এই ধরনের সাহিত্য মানে ইন্ডিভিজুয়ালিস্টিক, তো লিটারেচার একটা জায়গায় ব্যক্তি যখন নৈর্ব্যক্তিকরণও হয়, তার মধ্যেও ব্যক্তির একটা ইরিডিউসিবল কাঠামো কাজ করে, মানে প্রক্রিয়াটা করে, সেটা ইগো আর কি, মানে ইগো কোগিটো যাকে বলে, কার্তেসিয়ান একটা সত্তা কাজ করে। তা কবিতা পাঠ প্রবন্ধটা একটা মাস্টারপিস, এই নিয়ে কেউ আলোচনা করেনি। সন্দীপন এরা কিভাবে অমনোযোগী পাঠক, শুধু 4টে কবিতা পড়ে জীবনানন্দকে বোঝা যায় নাকি? জীবনানন্দর প্রবন্ধ একটা মানে অসম্ভব একটা অ্যাচিভমেন্ট। হ্যাঁ, আমি যদি ওই গদ্য পরম্পরা ফাদার দতিয়েনের মতো 100 পাতার করি, তো জীবনানন্দ দাশের এই বই থেকে থাকবে। জানি না ফাদার দতিয়েনের বইটায় কি আছে, কোন প্রোজ আছে, বোধহয় কবিতার কথা থেকেই আছে। তা কবিতা পাঠ
প্রবন্ধটা এত ইউনিক, ওখানেও শেষের দিকে একটু পারসিকিউশন ম্যানিয়ার মধ্যে ঢুকছেন উনি, ওই সব জায়গায় একটু একটু দুর্বল হয়ে পড়েছেন হয়তো কিছুটা মার্জিনালি হলেও। এটা মানে তুমি শুধু এই বইটা ধরো তোমার কাছে আছে অথবা নেই, এ বই না থাকার থেকে মানে মহাপাপ কিছু হয় না, কারণ তোমাকে গদ্য লেখা শিখতে হবে, এবং শেখার জন্য কমল কুমার ছাড়া একটা দুটো বই যা আছে সে জীবনানন্দ দাশ, মানে সিনট্যাক্সের দুজন সম্রাট আর কি, কমল কুমার, জীবনানন্দ অনেক সময় বিচ্যুতির জায়গা আছে, জীবনানন্দ সবসময় সচেতন, কিন্তু প্রবন্ধে অসম্ভব মানে সুঠাম, যেটাকে বলে রিগোরাস, হ্যাঁ, এবং গাণিতিক জায়গায় চলে যাচ্ছেন অনেক জায়গায়, মানে একদম এক্স্যাক্ট সায়েন্সের সঙ্গে কবিতার পাঠের সম্পর্ক নিয়ে উনি আলোচনা করছেন, এই ডাইমেনশন চিন্তা করা যায় না। এবার হচ্ছে আমি কবিতা পাঠ লেখাটা একটু পড়ছি। ভালো, যাকে অক্ষর বলা যেতে পারে এরকম কবিতা পড়ে অনুভব করা যায় খুব হৃদ্য জিনিসের স্পর্শে এসেছি। এই কবিতায় যা রয়েছে আমার অভিজ্ঞতায়ও সে জিনিস ছিল, কিন্তু ঠিক এরকম স্পষ্ট কৃতার্থ সংস্থানের ভিতরে ছিল না। এই যে ঠিক এরকম স্পষ্ট কৃতার্থ সংস্থান শব্দ যোজনা বা এই ইডিওসিনক্রাসিজম, মানে তুমি চিন্তা করতে পারবে না জীবনানন্দ কি তলে তলে কাণ্ড করে গেছেন, মানে এর প্রতিটা লাইন, প্রতিটি অক্ষর শব্দকে মনোযোগ দিয়ে প্রতিটা সেমিকোলনকে লক্ষ্য করতে হবে, এত জ্যোতিচিহ্ন সচেতন। হ্যাঁ, আমার চেতনা শ্রেষ্ঠ কবিতার সঙ্গে এই কবিতার কথা একদম সমতুল্য লেখা প্রায়। হ্যাঁ, আর শ্রেষ্ঠ কবিতা আর এটা গদ্য লেখা আরও কঠিন, গদ্য সত্যিকারের কঠিন জিনিস। হ্যাঁ, কবিতা অনেক জায়গা থেকে সাহায্যপ্রাপ্ত হওয়া যায়, হ্যাঁ, কিন্তু গদ্য তুমি একদম মানে অথই পাথারের থেকে গদ্য লিখতে হয়, গদ্যে কেউ তোমাকে রক্ষা করার নেই। কবিতায় অনেক কিছু আছে, ছন্দ, কাঠামো, সমস্ত কিছু তোমাকে কবিতা, তার ইকোনমি, হ্যাঁ, স্লিম অ্যান্ড স্লিক, তোমার প্রযোজনার যে প্রিসাপোজিশনের স্ট্রাকচার, ওগুলো একদম, এইটা হচ্ছে কবিতা পাঠ হচ্ছে এমন একটা অন্টোলজিক্যাল অ্যাডভেঞ্চারে জীবনানন্দ দাশ ঢুকেছেন, এটা মালার্মের তুল্যমূল্য ব্যাপার একদম। হ্যাঁ, জীবনানন্দ দাশ বাংলা কবিতায়, বাংলা সাহিত্যে একজন মালার্মিয়ান একটা স্টলওয়ার্ট লোক আর কি। হ্যাঁ, ভালো, যাকে অক্ষর বলা যেতে পারে এরকম কবিতা পড়ে অনুভব করা যায় খুব হৃদ্য জিনিসের স্পর্শে এসেছি, এত ডেলিকেট টাচ। এই কবিতায় যা রয়েছে আমার অভিজ্ঞতায়ও সে জিনিস ছিল, কিন্তু ঠিক এরকম স্পষ্ট কৃতার্থ সংস্থানের ভিতরে ছিল না। আমার চেতনা অনুচেতনার দেশে যেসব অভিজ্ঞতা এই কবিতাটিকে ঠিকভাবে গ্রহণ করবার মতো উপযুক্ত, তারা এসে উপস্থিত হয়। উপলব্ধি করতে পারা যায় করুণা বা অপ্রেম বা সংকটের বলয়ের ভিতরে গিয়েছিলাম কিছুকাল আগে, পরে বেশি অনিমেষভাবে ব্যক্ত হলো সব কিছু। উঁচু উঁচু গাছ দেখেছিলাম, বাতাস, পাখি, কাছে কোথাও অনেকখানি জল ঝিকমিক করছে রোদে, অনেক দিন ভেবে দেখিনি সেসব কথা। আসলে এলিয়েন তো, শহরে এসে পুরো পার্সপেক্টিভটা হারিয়ে গেছে, পুরো হরাইজনটা চলে গেছে, ফলে যে প্রাকৃত ব্যক্তিসত্তা, প্রাকৃত জন কমলবাবু বলেন, হ্যাঁ, আমরা তো একটা এক্সিস্টেন্সিয়াল, একটা প্রাইমোডিয়াল, একটা জান্তব, একটা জঙ্গলি একটা অস্তিত্ব, সেই যে লোক, সেই ব্যক্তিসত্তা, যে উঁচু উঁচু গাছ দেখেছিলাম, বাতাস, পাখি, কাছে কোথাও অনেকখানি জল ঝিকমিক করছে রোদে, অনেক দিন ভেবে দেখিনি সেসব কথা। কবিতাটি স্মারক আঙুলের মতো এসে আমার বিশেষ কোনো অভিজ্ঞতাকে ডাক দিয়ে সচেতন করিয়ে দিল আবার। এই যে স্মারক আঙুল, হ্যাঁ, আমি একটু যুক্তাক্ষর রেখেই উচ্চারণটা করছি, একটু সংস্কৃত পণ্ডিতের মতো, আসলে স্মারক হবে, স্মারক আঙুল। এবার স্মারক আঙুলের তর্জনী নির্দেশটাকে কিভাবে উনি সাবভার্ট করলেন, একটা অন্য ডাইমেনশনে নিয়ে গেলেন। এত এলিটিস্ট সূক্ষ্ম কবি আর কি, মানে প্রবন্ধকার ও গদ্য ভাষায়, এইটা হচ্ছে জীবনানন্দ দাশ পেরেছেন কেন? বাংলা সাহিত্যে, বাংলা গদ্য সাহিত্যে এই জিনিস কোথাও পাবে না, কারণ ওই তো টি.এস. এলিয়ট ইত্যাদি পড়ছেন আর কি। হ্যাঁ, ফলে বাংলা কবি প্রবন্ধ পড়ে বাংলা প্রবন্ধ লেখা যায় না। হ্যাঁ, এটা আলাদা ঘরানা একদম। হ্যাঁ,
কবিতা পড়তেন, তো ফলে তো বিদেশি কবিতার উপরই বেশি নির্ভর করতে হয়েছে। তো সেই সূত্রে অনেক বিদেশি কবিদের লেখা বা কবিতা বিশারদদের লেখা পড়তে হয়েছে। ফলে প্রবন্ধের যে ক্রাইটেরিয়ান বা যে মডেলটা জীবনানন্দ দাশ দেখতে পেয়েছিলেন মনশ্চক্ষে যাকে বলে, এ কারুর সাধ্য নেই আর কি। হ্যাঁ, কবিতাটি স্মারক আঙুলের মতো এসে আমার বিশেষ কোনো অভিজ্ঞতাকে ডাক দিয়ে সচেতন করিয়ে দিল। আবার এই যে ডাক দিয়ে, এটা একদম হাইডেগেরিয়ান কল, হ্যাঁ, একদম প্রাইমোর্ডিয়াল কল। এটা ডাকে, মানুষকে ডাকে, মানে নিশি ডাক না হলে কবিতা বা সাহিত্যে কৃপা লাভ করা যায় না। মানে গ্রেসটা ওটা নিশি ডাকলে তুমি চলে যাবে, মানে তুমি সোমনাম্বুলিস্ট, হ্যাঁ, ভূতগ্রস্তের মতো নিদ্রাবাহিত হয়ে তুমি হেঁটে চলে যাবে জাহান্নামে আর কি। হ্যাঁ, নরকে এক ঋতু লিখতে। আবার বোধ করা গেল প্রত্যন্তের দেবদারু, জল, পাখি, আকাশ এবং কি তাদের মর্মার্থ ব্যক্তি ও তার প্রকৃতির পরিপ্রেক্ষিতে কিংবা পট আরও অনেক বাড়িয়ে দিয়ে অনুভব করি। এই হঠাৎ ক্যানভাসটাকে বাড়িয়ে দেওয়ার কথা বলছি, এত তার পার্সপেক্টিভ বা দূরত্বের চেতনা আর কি। হ্যাঁ, ব্যাপ্তি একদম ওয়াইড অ্যাঙ্গেল লেন্সে ধরছেন এখন। হ্যাঁ, কিংবা পট আরও অনেক বাড়িয়ে দিয়ে অনুভব করি কি তাদের সম্বন্ধ, শ্রী, লক্ষ্য, সংসার, মানুষ, জীবন, অচলমান মানবীয় বৃত্তান্তের ভিতর। সৎ কবিতার স্পর্শে এসে আমার নিহিত অভিজ্ঞতার একটা আশ্চর্য পুনরুত্থান ঘটল এরকমভাবে। এই যে যখন এই প্যারাগ্রাফটা বা লেখাটা পড়বে, যদি এটা চলচ্চিত্র রূপ দিই, সৎ কবিতার স্পর্শে এসে আমার নিহিত অভিজ্ঞতার একটা আশ্চর্য পুনরুত্থান ঘটল এরকমভাবে। এই পুনরুত্থানের সময় একটা বিস্ফোরণের শব্দ হবে। এই যে অনন্য রায়ের কবিতার মধ্যে আছে যে আলোর অপেরা বা তারও আগে যে নানা রকম ধ্বনি বা ওই ব্যঞ্জনা বা মিউজিকের মধ্যেও, মিউজিকটা একটা খুব ক্লাসিক্যাল একটা বিশুদ্ধ জিনিস, তার মধ্যে এমন সব ওই কিটস যাকে বলে, হ্যাঁ, নয়েজ, মানে অবাঞ্ছিত অশিল্পোচিত যুদ্ধ বিগ্রহের সমস্ত শব্দ, ইউক্রেনিয়ান একদম ডিজাস্টারের যে ছবি, সেই ছবি ওর মধ্যে ঢুকে যায়। হ্যাঁ, সেই শব্দের জাক্সটাপোজিশন আর কি। হ্যাঁ, ফলে এটা খুব ইন্টারেস্টিং। সৎ কবিতার স্পর্শে এসে আমার নিহিত অভিজ্ঞতার একটা আশ্চর্য পুনরুত্থান ঘটল এরকমভাবে। এই পুনরুত্থান শব্দটা অসম্ভব মানে তাৎপর্যপূর্ণ। খ্রিশ্চানেরা ঈশার পুনরুদয়ের কথা বলে। আমাদের দেশে যোগ করে আচ্ছন্ন শক্তির নির্মল রূপ দেখতে পাওয়া যায়, আত্মাকে চিনতে পারা যায়, এমনকি ঈশ্বরেরও দেখা পাওয়া যায় বলা হয়। এসব ব্যাপার সম্পর্কে কোনো মতামত ব্যক্ত করা আমার পক্ষে অসম্ভব। আত্মা বলে কোনো জিনিস খুবই আড়ষ্ট অবস্থায় মানুষের সত্তার ভিতরে থাকে। সেই আচ্ছন্নতার থেকে খসিয়ে নিয়ে শুদ্ধভাবে যদি তাকে বোধ করা সম্ভব হয় আমাদের জীবনের স্পষ্ট স্বচ্ছ মুহূর্তে, তাহলে আমরা সচরাচর যা দর্শন করি তার চেয়ে বেশি কিছু দেখতে পারি। সাধারণত যা আস্বাদ করি তার চেয়ে ভালো আস্বাদ পেতে পারি। কোনো এক মহত্তর আধে পরিণত হবার শক্তি লাভ করে আত্মসত্যার্থীদের মুখে এরকম কথা শুনেছি। বয়স্ক মন নিয়ে বেশি কবিতা পড়বার সুযোগ পাওয়ার কিছু আগের থেকে। এটা জীবনানন্দ দাশ কী রকম জিওপলিটিক্যালি একটা মানে দুন্দুমার লোক। সে বলছে আসলে যে হঠযোগ করে তুমি যা পেতে পারো, যে রটনা আছে, সেটা তো ঠিক আছে, সেটা তো অন্য একটা শারীরিক ব্যাপার আর কি। হ্যাঁ, তপস্যা, কিন্তু এটা হচ্ছে ইন্টেলেক্ট, মানে একদম বিশুদ্ধ ইন্টেলেক্ট কবিতা চর্চা। সেটা একদম ফ্রয়েডও বলেছেন যে স্বপ্ন মানে সোমাটো ঘটনার থেকেও মেন্টাল ঘটনা, হ্যাঁ, সাইকো ঘটনা। ফলে হচ্ছে এই যে ব্যাপারটা বলছেন যে হঠযোগ বা ইত্যাদি করে যে মুহূর্তের কিছু স্বচ্ছ স্পষ্ট মুহূর্ত তৈরি করা যায়, সেটা তো বলেন যারা তাদের কথা শুনেছি আমি কবিতার আসল রসটা উপলব্ধি করার আগে আর কি। হ্যাঁ, আত্মসত্যার্থীদের মুখে এরকম কথা শুনে এসছি, মানে অনেকগুলো লিস্ট দিচ্ছেন আগে যে এই সম্ভব, সেটা
অন্যরা ক্লেম করে, আমি ওর মধ্যে নেই। কিন্তু এত সায়েন্টিফিক একটা পরিষ্কার মাথার লোক, মানে একদম খড়ো মাথার লোক, মানে ওর মধ্যে কোনো ফ্যাট নেই, এক ফোঁটা ফ্যাট নেই, মানে প্যাডিংয়ের কোনো জায়গা নেই, এত চমৎকার। মানে আগের বাক্যটাও তুমি চিন্তা করো, লিখছেন যে খ্রিশ্চানেরা ঈশার পুনরুদয়ের কথা বলে, আমাদের দেশে যোগ করে আচ্ছন্ন শক্তির নির্মল রূপ, মানে যোগের ভিতর দিয়ে যে শক্তিটা অচেতন, আচ্ছন্ন শক্তির নির্মল রূপ, সেই তার যে একটা বিশুদ্ধ অবয়ব, হ্যাঁ, পৌত্তলিক একটা কাঠামো, সেটা দেখতে পাওয়া যায়, আত্মাকে চিনতে পারা যায়, মানে একদম স্বরূপের কাছে চলে যাওয়া যায়, এমনকি ঈশ্বরেরও দেখা পাওয়া যায়, বলা হয় মানে এটা লোকে বলে, আমি ওর মধ্যে নেই। এইসব ব্যাপার সম্পর্কে কোনো মতামত ব্যক্ত করা আমার পক্ষে অসম্ভব। এটা অবস্থান, হ্যাঁ, রেফিউট করছেন। আসলে জীবনানন্দ দাশও কিছুটা ঈশ্বরে বিশ্বাস ইত্যাদি করেন, কিন্তু সেটা প্রকাশ্যে বলতে তার অসুবিধা আছে, মানে পলিটিক্যালি ওটা বলা সম্ভব নয় তার পক্ষে, হ্যাঁ, এত তার সায়েন্টিফিক বা পোস্ট সায়েন্টিফিক এরায় তার পুরো মনন ডিসকোর্সটা চলে গেছে, হ্যাঁ, তার নমুনাও আছে এখানে। আত্মা বলে কোনো জিনিস খুবই আড়ষ্ট অবস্থায় মানুষের সত্তার ভিতরে থাকে, সেই আচ্ছন্নতার থেকে খসিয়ে নিয়ে, এই খসিয়ে নিয়ে কথাটা তো জীবনানন্দ খুব অশ্লীলতার একটা অন্য প্র্যাকটিস করেন উনি, হ্যাঁ, সেটা একটা পোস্ট জয়েসিয়ান একটা ব্যাপার আছে। জীবনানন্দ দাশের মতো এরকম অশ্লীল লেখা, মানে সৌজন্য ভদ্রতা বা শালীনতা বজায় রেখে কিন্তু আরও ভায়োলেন্টলি, হ্যাঁ, এমনি তুমি একটা নর্মাল স্ল্যাং ইউজ করো, তাতে একটা একটা ক্লেদাক্ত ব্যাপার হয়। জীবনানন্দ যেটা করেন শব্দ দিয়ে ব্যাপারটা ঘটান আর কি, হ্যাঁ, শব্দ দিয়ে ডিসপ্লেস করেন। সেই আচ্ছন্নতার থেকে খসিয়ে নিয়ে, এই তো একেবারে তোমার মানে সেই আচ্ছন্নতার থেকে খসিয়ে নিয়ে শুদ্ধভাবে যদি তাকে বোধ করা সম্ভব হয় আমাদের জীবনের স্পষ্ট স্বচ্ছ মুহূর্তে, তাহলে আমরা সচরাচর যা দর্শন করি তার চেয়ে বেশি কিছু দেখতে পারি, সাধারণত যা আস্বাদ করি তার চেয়ে ভালো আস্বাদ পেতে পারি, কোনো এক মহত্তর আধেয়ে পরিণত হবার শক্তি লাভ করে। এই অবধি হচ্ছে জেনারেল কথাবার্তা। আত্মসত্যার্থীদের মুখে এরকম কথা শুনেছি, এটা আমার কথা নয়। ফলে তো জীবনদের অবস্থান এত সিঙ্গুলারলি ডিফারেন্ট, কোনো জটিলতার মধ্যে কোনো রকমের প্রভোকেশন বা এনাক্রনির মধ্যে সে পা দেবেই না, এত সতর্কতা। আত্মা ও আত্মাকে চেনবার বোঝবার নানা উপায় স্থির করা ও পথের থেকে বাধা দূর করার তাগিদ বিশেষ সব দেশে ও সময়ে কোনো কোনো মানুষের চরিত্রের ভিতর অনেক দূর প্রবেশ লাভ করেছিল, আজকালও স্থানে স্থানে করে, মানে ওই অবতারের অবতারণা হয়, আসে আর কি অবতাররা। এটা হিস্টোরিক্যালিও অবতাররা আসে, শুধু রিলিজিয়াস ফেথের ভেতর দিয়ে আসে না। আসলে হিস্টোরিসিটি নিজে হঠাৎ কালমিনেট করে, একটা জায়গায় জমাট বেঁধে যায়। সেটা দেরিদা হতে পারে, হাইডেগার হতে পারে। হাইডেগার যদি একটা ক্রাইসিসের মুহূর্তে বলেছিলেন একমাত্র এই যা সিচুয়েশন তৈরি হয়েছে, একমাত্র অবতার একে উদ্ধার করতে পারে, সেটাও কিন্তু একটা পোস্ট মেটাফিজিক্যাল স্টেটমেন্ট, হিস্টোরিক্যাল স্টেটমেন্ট। হ্যাঁ, অবতার মানে যার নেতৃত্বে গোটা ব্যাপারটা হয়। নেতৃত্ব মানে হিটলার বা লেনিন বা কেউ নয়, বা মুসোলিনি বা কেউ নয়। অবতার হচ্ছে পুরো ব্যাপারটা। হাইডেগার হিমসেলফ অবতার একটা জায়গায়, যেমন জীবনানন্দ, কমল কুমারও অবতার। এদের মানে পথে আমরা চলতে পারি, এখনো অনেক দূর পর্যন্ত চলতে পারি। আত্মা ও আত্মাকে চেনবার বোঝবার নানা উপায় স্থির করা ও পথের থেকে বাধা দূর করার তাগিদ বিশেষ সব দেশে ও সময়ে কোনো কোনো মানুষের চরিত্রের ভিতর অনেক দূর প্রবেশ লাভ করেছিল, আজকালও স্থানে স্থানে করে। মানে আজকের সময়ও সেই পিকিউলিয়ার মিডিয়াভাল উইজডম থেকে বঞ্চিত নয়। হ্যাঁ, সেই ঘটনা আজকেও ঘটে আর কি। আজকেও একটা রাবলে আসতে পারে, একটা ডন কিহোতে লেখা হতে পারে, কিচ্ছু বলা যায় না। ফলে অন্য ফরম্যাটে হবে, যেটা আজকের দিনে খুব প্রাসঙ্গিক, কিন্তু সেই ক্যানভাস, সেই ব্যাপ্তি, হ্যাঁ, ফলে সেটা খুব ইন্টারেস্টিং। এখানে এর পরের সেন্টেন্সটা এত মারাত্মক, এত অন্টোলজিক্যালি ক্লিয়ার ওর মাথাটা, কিন্তু তবুও আত্মাকে দেখেছেন কিনা তারা সকলেই কি এক রকমভাবে দেখবে? এসব সম্বন্ধে কোনো গাণিতিক সত্যে পৌঁছনো সেসব দৃষ্টিকামীদের পক্ষে বাস্তবিক সম্ভব হয়নি।
গাণিতিক সত্য খুব সম্ভব বলছে আত্মা নেই, মানে আত্মা বলতে সচরাচর যা বোঝা যায় তা নেই। আজ অন্তত এই কথা বলছে, কাল কি বলবে বলতে পারা যায় না। এই যে কাল কি বলবে বলতে পারা যায় না, এই আনসার্টেনিটি থেকে বোঝা যায় জীবনানন্দ দাশ কিন্তু যে জিনিসটা জানেন না সেই জিনিসটার দায়িত্ব নিচ্ছেন না, কিন্তু যে জিনিসটা আমি জানি না তারও দায়িত্ব বা রেসপন্সিবিলিটি নেওয়ার ব্যাপার আছে। দেরিদা বা এরা কোনো কোনো জায়গায় খুব স্পষ্টভাবে বলেছে যেটা এটা ইম্পসিবল। দেরিদা কিছু কিছু গুণ মানুষের জেনেটিকের ভেতর দিয়ে আসতে পারে না, সেটা খুব ক্লিয়ারলি বলেছে। আমরা পরম্পরা ইত্যাদিতে বিশ্বাস করি তো, মানে বায়োলজিক্যাল পরম্পরাতে অনেক সময় সংস্কারবশত বিশ্বাস করি, সেইটাকে দেরিদা রেফিউট করেছেন। একটা কোনো কোনো জায়গায় খুব মার্জিনাল প্রয়োজনে যখন আসে তখন ওরা খুব স্পেসিফিক্স বা স্পষ্ট প্রিসাইজ সায়েন্টিফিক অবস্থানটাকে ব্যক্ত করেন। হ্যাঁ, এই যে আজ অন্তত এই কথা বলছে, কাল কি বলবে বলতে পারা যায় না, এই আনসার্টেনিটির কিন্তু সত্যিই জায়গা নেই। কোনো দিনই আত্মাকে তুমি ওই অর্থে প্রতিষ্ঠিত করতে, আত্মা একটা এক্সটার্নাল আর্টিফ্যাক্ট, মানে যখন তুমি কিছু মূর্ত করছো তার মধ্যে তোমার আত্মার বা তোমার অন্টোলজিক্যাল ফ্রিডমটা ব্যক্ত হলো। আদারওয়াইজ তুমি তোমার দেহ শেষ মানে তোমার আত্মা শেষ। এই যে আমরা বলি পরলোক পারলৌকিক ইত্যাদি কাজ আর কি, হ্যাঁ, সে আমার মায়ের কাজের সময় এত সে প্রেত করছে, মনে হচ্ছে পুরোহিতের মাথায় একটা ডান্ডার বাড়ি দিই, মানে এত কাছড়া মানে আমাদের ইয়েটা, খালি আত্মা প্রেত ভূত, মা আমার ভূত, এ বিচ্ছিরি ব্যাপার আর কি। হ্যাঁ, একদম আমার অপছন্দ এই ধরনের, কিন্তু অনেক সময় বাধ্য হয়ে করতে হয়, মানে নানা রকম মজবুরি থাকে, বিশেষত ফাইন্যান্সিয়াল মজবুরির জন্য মানুষকে কিছু না কিছু জায়গায় তার অবস্থান সংক্রান্ত ব্যাপারে কম্প্রোমাইজ করতে হয়। ওটা আমার কাছে খুব কম্প্রোমাইজিং লেগেছে, এই শ্রাদ্ধ ইত্যাদি অনুষ্ঠান এবং ওই জঘন্য মন্ত্রগুলো পড়া, প্রেত সব ফালতু জিনিস। হ্যাঁ, আগে 1,00,000 বছর আগে সেসব অন্ত্যেষ্টি প্রক্রিয়া, সেগুলো এখনও মানুষ প্র্যাকটিস করে। মানুষ একটা আনসাইন্টিফিক প্রাণী, মানে তাকে যতই তুমি উন্নত করো সে কোনো দিনই, এই যে আত্মা নিয়ে এখানে চর্চা করছে জীবনে কোনো দরকার ছিল না তো, মানে একটা ফালতু জিনিস নিয়ে চর্চা করছেন, কারণ এই পারসিকিউশন মেনিয়াতে ভোগেন। আত্মার প্রসঙ্গ কবিতার সঙ্গে কী করে আসে? হ্যাঁ, উনি আসে না। আত্মা একমাত্র তুমি বলতে পারো সেন্টার হিসেবে, যে স্ফিয়ার আর সেন্টার, কবিতা কোলাহলের মধ্যে দিয়ে কবিতা তার সেন্টারকে অনুসন্ধান করে, সে তার নিজের ফেস টু ফেস হয়ে অ্যানিহিলেট করে যেতে চায়। হ্যাঁ, যে কোনো আবর্জনা থাকবে না, তারপর নাথিংনেসে রিডিউসড হয়ে যাবে। হ্যাঁ, নাথিংনেস ইটসেলফ অন্টোলজিক্যাল একটা স্পেস আর কি, হ্যাঁ, নন স্পেস। কিন্তু সৎ কবিতা নেই এ কথা গণিত বলছে কি? কি ওয়ান্ডারফুল মানে কোয়েশ্চেন। হ্যাঁ, ভালো কবিতা পড়ে আমার অভিজ্ঞতার কোনো একটা উপেক্ষিত, খুব সম্ভব বিশৃঙ্খল, মানে শব্দ যোজনা এত অভিঘাতী, এত এক্স্যাক্ট, এরকম মানে চিন্তা করা যায় না। দেখো বুদ্ধদেব বসুও লিখেছেন, আমি বুদ্ধদেব বসুর এক্সেপশনাল ভক্ত, কারণ অনেকে আছে বুদ্ধদেব বসুকে নিয়ে একটা ঠাট্টা তামাশা করা এখানে চলে আর কি, মার্কেটে এগুলো চলে। আর দ্বিতীয়ত হচ্ছে বুদ্ধদেব বসু অনেক অন্যায়ও করেছেন, এই শরৎবাবু এদের সম্পর্কে খুব ভায়োলেন্ট এবং ভুল মন্তব্য করে পুরো বাংলা সাহিত্যের ওই পেটোয়া লোকদের পুরো মিসগাইড করেছেন। এটা অনেকেও করেছে, বামপন্থীরা যেমন করেছে, মানিক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেছে আর বিভূতিভূষণ বা তারাশঙ্করকে হাঁটিয়ে দিয়েছে। তিন বন্দ্যোপাধ্যায় এটা ওই সাহিত্যের ইতিহাসে যারা ঠাউকো লেখা লেখে তাদের জন্য। আসলে বন্দ্যোপাধ্যায়দের সঙ্গে প্রত্যেকের আলাদা করে বোঝাপড়ার গল্প আছে, হ্যাঁ, সেই বোঝাপড়াতে ঢুকতে হয়। এবার কিন্তু জীবনানন্দ দাসও সেই সময় প্রবন্ধ লিখেছেন, এটা 1950-এ লেখা, মানে তখন 50 বছরই প্রায় বয়স, 99 সালে জন্ম, 51 বছর বোধহয় বয়স। সে 1356 মনে বোধহয় 1985 হবে। ওই এত উচ্চাঙ্গের একটা মানে প্রায় ফিলোসফিক্যাল লেখা, প্রায় বা বলছি কেন, একদমই ফিলোসফিক্যাল। আজকে আমি যদি মালার্মে নিয়ে কাজ করতে চাই, আমি যদি জীবনানন্দ দাসকে নিয়ে করবো, জীবনানন্দ দাসের কবিতার কথা। এই লোকের মুশকিল হচ্ছে, এই প্রবন্ধের বইটা ধরো, তার মধ্যে কিছু লেখা কবিতা হিসেবে পড়া উচিত। হ্যাঁ, প্রোজ পোয়েম, মানে যদিও প্রোজ পোয়েম নয়, এটা মানে ডিসকোর্স আর কি, খুবই তার্কিক লেখা একটা, কিন্তু এর মধ্যে ভাষার যে উইজডম আছে, যে সব লেখা শিখতে হবে। এবং আমি লিখে দিতে পারি আজ থেকে আরও 100 বছরের মধ্যে এই সিনট্যাক্স কেউ আয়ত্ত করতে পারে। কেউ বইটা পড়েনি তো ঠিক মতো, বইয়ের প্রশংসা করেছে অনেকে, বইয়ের প্রশংসা নয়, এর যে সিনট্যাকটিক্যাল প্রোস্টাইল বা যে বাক্য গঠন,
এটা বাংলা সাহিত্যে একমাত্র ঘটনা। মানে কমল মজুমদারের ব্যাপারটা আলাদা, কমল মজুমদারের ব্যাকগ্রাউন্ডটাও কমপ্লিটলি ডিফারেন্ট এবং তার ইয়েটাও এজেন্ডা বা মাকসাদটাও আলাদা। হ্যাঁ, ফলে কমল কুমার একজন অ্যাকচুয়ালি না লেখক। কমল কুমার খুব সিরিয়াসলি লেখেননি। ওই আজকে আদিদেবের সঙ্গে কথা হচ্ছিল, ও তো মতি নন্দীর খুব ভক্ত। মতি নন্দী বোধহয় একটা ইন্টারভিউতে বলছেন, আমিও পড়েছিলাম, ভুলে গেছি অল টুগেদার, সেখানে বলেছেন যে কটা আর উপন্যাস আছে, ওই 2-3টের উপন্যাসের কথা বলছেন, তার মধ্যে ধোঁড়াই চরিত মানস বা মানিকবাবুর উপন্যাস বা হয়তো গড় শ্রীখণ্ডও বলে থাকবেন। ওই উনি আর কি অমিয় ভূষণের ভক্ত। অমিয় ভূষণের ভক্ত কারা? যারা ডিফিকাল্ট টেক্সট পড়তে পারে না, তারা অমিয় ভূষণের ভক্ত। কমল কুমারের ভক্ত হয়ে অমিয় ভূষণের ভক্ত, ওটা সেকেন্ডারি হতে পারে, মানে পার্সিয়ালি হতে পারে। কমল কুমারের সঙ্গে কারোর তুলনা নেই। এবার হচ্ছে, আমি তখন বলছিলাম ওকে যে কমল কুমারও খুব বড় উপন্যাসিক, কিন্তু ওটা বলে না লোকে, কারণ কমল কুমার আসলে না লেখক। কমল কুমার সত্যিকারের সিরিয়াসলি লেখেননি, মানে খুব কম লিখেছেন। কমল কুমার মার্সেল প্রুস্ট নন। প্রুস্ট তার মানে শুধু লিটারেচার করেছেন, মানে প্রুস্টকে তুমি ভাবতে পারো একটা হরবোলা বলে নাটকের গোষ্ঠীতে ও নাট্য পরিচালক হিসেবে যাচ্ছে, বা ওই তোমার কেটিতে বসে মদ খাচ্ছে ওই কুলাঙ্গারগুলোর সঙ্গে, হতে পারে না। কারণ হচ্ছে প্রুস্ট ব্যাপারটা বুঝেছিলেন যে আমার কাজ এইটা। আর কমল কুমার আসলে আলটিমেটলি লেখক হিসেবে সারভাইভ করেছেন। উনি অনেক কিছু নিয়ে সময় নষ্ট করেছেন আর কি, এটা আমার মতে বলে। যার জন্য ওই যে খুব বড় ক্যানভাসে যে, তাছাড়াও এরা মতিনন্দী এরা বুঝবে কি করে একটা তোমার খেলার প্রতিভা, ও পৃথিবীতে নেই ওই বই। হ্যাঁ, সুহাসিনীর পমেটম পিঞ্জরে বসিয়া সুখও নেই, কিন্তু খেলার প্রতিভা কোথাও নেই, কোনোভাবে নেই। কিভাবে লেখা সম্ভব? বোধহয় দান্তের পর কমল কুমার লিখেছে, এরকম আর কি। হ্যাঁ, ফলে এটা খুব ডিফিকাল্ট জায়গা যে, কিন্তু সৎ কবিতা নেই এ কথা গণিত বলছে কি? গণিত মানে এক্স্যাক্ট সায়েন্স কি বলছে যে কবিতা একটা ইম্পসিবল থিং, অথবা কবিতা তার অপর কিনা, কবিতা তার দোসর কিনা? হ্যাঁ, এইটা একদম গণিত তো তোমার ফিলোসফিক্যাল আলোচনায় গণিত একদম এসেনশিয়াল জিনিস। একদম কান্ট করেছেন, হুসারেল করেছেন, আমাদের উইটগেনস্টাইন করেছেন। মানে গণিত ছাড়া ফিলোসফি হয় না, কারণ ফিলোসফি কোথাও গণিতকে দিয়ে তাকে নিজেকে জাস্টিফাই করতে হয় এক্স্যাক্ট সায়েন্স হিসেবে। হ্যাঁ, ভালো কবিতা পড়ে আমার অভিজ্ঞতার কোনো একটা উপেক্ষিত, খুব সম্ভব বিশৃঙ্খল অংশে সম্বিত এলো, গোছানো হতে লাগলো। সব কবি যা দেখতে চাচ্ছে, আমি ভিন্ন ব্যক্তি বলে সবটা সম্পূর্ণভাবে দেখতে পাবো না, কিন্তু আমার মনশ্চক্ষে অনেকখানি দেখলাম। আমার অভিজ্ঞতার একটা অংশ সঙ্গতি সাধনের স্বস্তি লাভ করলো। এই শব্দগুলো মানে আমি সব আন্ডারলাইন করে রাখি, আমি ছবি তুলে দেখাবো যে কিভাবে আমি পড়ি আর কি। পড়াটা ইটসেলফ এক ধরনের ভাস্কর্যের মতো, যে এই যে বিশৃঙ্খল, তারপর গোছানো। হ্যাঁ, এত চলতি শব্দ এবং তৎসম শব্দের যে জাক্সটাপোজিশন। হ্যাঁ, তা সঙ্গতি সাধনের স্বস্তি মানে না হলে হয় না, মানে কোথাও একটু খিঁচ বা খটকা থেকে গেলে ওই যে পাংটাম, ওই সঙ্গতি সাধন না হলে এই পাংটামটা সবসময় তোমায় ডিস্টার্ব করবে। হ্যাঁ, তোমার চোখে উস্কে দেবে খালি যে এটা। ফলে সার্থক সব কবিতার ভিতর দিয়ে যে সঙ্গতি সম্ভব হয়, আনন্দ পেলাম। এবার এইখানে জীবনানন্দ দাশের সঙ্গে কমল কুমারের এই রবীন্দ্রনাথের যে বিতর্কের জায়গাটা অনেকটাই রাবীন্দ্রিক স্পেসে তিনি আসছেন, যে আনন্দ পেলাম বা সার্থক সব কবিতার ভিতর দিয়ে যে সঙ্গতি লাভ হয়। সঙ্গতিও কিন্তু এক ধরনের বিশৃঙ্খলতাও বলা যেতে পারে। পিকাসো যে কেয়সটা তৈরি করেন, কেয়সমস, যার জন্য জয়েস বলেছেন, কেয়সমস ইটসেলফ হচ্ছে একটা নৈরাজ্য যার নিজেই সঙ্গত আর কি। হ্যাঁ, নৈরাজ্য নীলিমা হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেখানে কিন্তু সঙ্গতি সাধন আনন্দ এসব গল্পও থাকছে না, যার জন্য জীবনানন্দ দাশের ওই চিঠিটা রবীন্দ্রনাথের বিরুদ্ধে বা রবীন্দ্রনাথের অ্যালিগেশনের বিরুদ্ধে কাউন্টার জবাব যেটা, সেটা এত ওয়ান্ডারফুল। ওটা নিয়ে একটা আলোচনা দরকার, ওই দুটো চিঠি নিয়ে। সেটা করব। আমাদের ইয়ের আছে, মানে বিকাশ প্রতিষ্ঠার ইতিহাস বন্দ্যোপাধ্যায়ের বইটাতে আছে, ওই চিঠিটা একবার বার করে পড়তে হবে। খুব ইন্টারেস্টিং। তোমরা সব হয়তো পড়েছো, অনেকে পড়েনি, অনেকে জানে না। ফলে এই বইটাই তো অনেকের কাছে নেই। আমি জানি না এখনও ইয়েতে পাওয়া যায় কি না। তোমার ওইটা তো এখন আনন্দদের অন্তর্গত হয়ে গেছে, ডিকের ওই পাবলিকেশনটা। ফলে ওটা সিগনেট প্রেসে বই তো, ওটা পাওয়া খুব দরকার, এটা জোগাড় করতে হবে তোমাকে আর কি। হ্যাঁ, এইটা একদম মানে সব অনেকে বলে বইটার কথা, কেউ কি মাথার কাছে রাখে, হাতের কাছে রাখে না। এই ডিকশনারির থেকেও আগে হাতের কাছে থাকা দরকার। এত ভালো বাংলা আর কি। হ্যাঁ, তোমাকে বলছি না এই বাংলাকেই পুরো অনুসরণ করো। জীবনানন্দের কিছু এনাক্রনির ব্যাপার আছে, কিছু ক্লাসিক্যাল ব্যাপার আছে যেগুলোকে সাবভার্ট করা দরকার, কিন্তু প্রোজ বা বাক্য নির্মাণের যে
ধারা, এটা একেবারেই অভিনব। অনেকে বলে ওই সঞ্জয় মুখোপাধ্যায়রা মানিক বন্দ্যোপাধ্যায়ের কথা বলে, মানিক বন্দ্যোপাধ্যায় খুব একটা আনাড়ি প্রোজ লেখক, মানে একমাত্র ডায়লগটা খুব ভালো লিখেছেন, প্রোজ নিয়ে এক লাইনও ভাবেননি, কোনো দিন ভাবেননি, এত খারাপ প্রোজ লিখেছেন। ফলে হচ্ছে মানে রবীন্দ্রনাথের প্রোজও যেহেতু কবি, এত সুন্দর প্রোজ অনেক জায়গায় মানে একটু খুব ফেমিনিন বলে আমি অস্বস্তি বোধ করি, খুব ম্যাসকুলিন টেম্পারামেন্টের প্রোজ না হলে আমার অস্বস্তি হয়, কিন্তু স্টিল রবীন্দ্রনাথ এক ধরনের একটু বাচালও বলা যেতে পারে, একটু প্রগল্ভতা রেটোরিক্যাল হয়। কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায়ের গদ্য কেউ ফলো করেছে নাকি, কেউ ওই ধারা নিয়েছে নাকি, কেউ? সুনীল গঙ্গোপাধ্যায় বা সন্দীপন এরা অনেকেই মানিকের দ্বারা ইনফ্লুয়েন্সড, মানে তার কিছু আচরণে বোঝা যায়, বা অন্তত আর্লি ওদের কথা বলছি, পরে তো সবই বকে গেছে। এবার মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রোজ কিন্তু সত্যিই রিমার্কেবল নয়, যদিও ছোট গল্পে কিছু কিছু অংশে, বিশেষত এই প্রাগৈতিহাসিক ইত্যাদি গল্পে তাতেও অসংখ্য অসঙ্গতি আছে, মানে আমি তো প্রত্যেকটা লাইন থেকে অসঙ্গতি, বসে বানানো লেখা, তো বানানো লেখার একটা অন্য মুশকিল আছে, তুমি বলবে বানিয়ে ছাড়া আমরা কিভাবে লিখবো, তাও মানে ওটা খুব যাপনের ব্যাপার আছে, ওই স্পেসে যেতে হয়। যতই তুমি সিঞ্জুরি গাছে তুলে দাও, মাচা বাঁধে দাও, ওগুলো দিয়ে বিশ্বাসযোগ্যতা হয় না। আর আমি প্রত্যেকটা জায়গা নিয়ে বলে দিতে পারি, হ্যাঁ, যে মিস করে যাবে তুমি। ফলে আর ওটা তো গেল লেখার মানে অস্তিত্ববাদী টেকনিকের ডিফিকাল্টিস বা ইম্পসিবিলিটি টু অ্যাটেন আর কি। আর দ্বিতীয়ত হচ্ছে প্রোজ, বরঞ্চ ওই ছোটো গল্পে অনেক সময় প্রোজ খুব জমাট বেঁধেছে, অন্য লেখায় মানে সব লেখাতেই বড় উপন্যাসে, ওই যে মানিক বন্দ্যোপাধ্যায় বিরাট ঔপন্যাসিক বলা ঠিক আছে, কিন্তু ওটা গদ্য হিসেবে ওটা সুপ্রতিষ্ঠিত গদ্য ফরম্যাট নয়, ওটা অ্যাট অল নয়। হ্যাঁ, গদ্য লেখা খুব কঠিন, গদ্য একটা শিল্প, গদ্য একটা এমনি নয় যে তুমি সংবাদ দিচ্ছ, গদ্য একটা ক্যাজুয়াল জিনিস নয়, গদ্য অসম্ভব একটা পারিপাট্যের ব্যাপার আছে। পারিপাট্য টার্মটা যদিও আমি ঠিক আছে একটু হয়ে গেল, ভীষণ রিগোরাস, হ্যাঁ, একদম এক্স্যাক্ট। এদের উন্মেষ বা পরিণতির প্রশ্ন নিয়ে কোনো কথা আর চলতে পারত না, কিন্তু উন্মেষ হয়েছে, পরিণতির দিকে অনেক দিন পর্যন্ত চলেছিল সত্য, আরও চলবে মনে হয়। মানুষের জন্মের সঙ্গে সঙ্গেই ছন্দ চেতনার জন্ম হয়েছিল, তারপরে কবিতা এলো, মানুষের মৃত্যু পর্যন্ত এ সাহিত্য থেকে যাবে আশা করি। এইখানে পেসিমিস্ট জীবনানন্দ একটা জায়গায় খুব সত্যদ্রষ্টা, এই যে এটা একমাত্র নিৎসে বা এরা বলতে পারেন, মানুষের মৃত্যু পর্যন্ত সাহিত্য থেকে যাবে আশা করি। মানুষের প্রথমত মৃত্যু হবে না, এটা আশা করা যায়, যদিও যা গ্লোবাল ওয়ার্মিং ইত্যাদি একটা বিরাট ডিজাস্টারের সামনে রয়েছে আমরা, সুতরাং ভালো আছে এটা ভাবার কোনো কারণ নেই। এই তো তোমার সিডনি পুরো ডুবে ছিল, সিডনিতে 3 বার বন্যা হলো 1 মাসের মধ্যে, সমস্তটা ডুবে আছে একটা শহর। সেই সিডনি দূরে বলে কোন দিন কলকাতা বা ঢাকা ডুবে যাবে, ঢাকা একটু যদি ওদের দূরেও আছে, কলকাতা তো যে কোনো মুহূর্তে ডুবে যাবে। ফলে মানুষের জন্মের সঙ্গে সঙ্গেই ছন্দ চেতনার জন্ম হয়েছিল, হবে না কেন? তোমার ডিএনএর যে গঠন সেটা একদম যেটাকে বলে নটরাজের মতো, ডিএনএর গঠনটাই একটা নৃত্যপর সংস্থান। ফলে প্রকৃতি বা অতি প্রকৃতির নিজস্ব একটা নৃত্যকলা আছে, হ্যাঁ। ফলে ওইখানে তো ছন্দ ছিলই, প্রথম থেকেই ছন্দ ছিল, মানুষের জন্মের সঙ্গে সঙ্গেই ছন্দ চেতনার জন্ম হয়েছিল, তারপরে কবিতা এলো, তারপর ভাষা এলো আর কি, ভাষা ওখানেই লিপিবদ্ধ ছিল, হ্যাঁ, নিহিত ছিল, নিহিত পাতাল ছায়া আর কি। হ্যাঁ, মানুষের মৃত্যু পর্যন্ত এ সাহিত্য থেকে যাবে আশা করি, এইটার থেকে সুন্দর নিৎসিয়ান স্টেটমেন্ট হয় না। কারণ হচ্ছে আমরা ভাবি বিজ্ঞান ক্রমশ যত উন্নত হবে তত সাহিত্য সম্পর্কে মোহ কেটে যাবে, সাহিত্য একটা মেটাফিজিক্যাল ডিসঅর্ডার বা ক্রাইসিস, সেটা আমরা ভাবি, কিন্তু সাহিত্য একটা পোস্ট ফিলোসফিক্যাল পোস্ট বৈজ্ঞানিক একটা ব্যাপারও আছে। সাহিত্যকে কখনো, এটা ব্লাসও বলেছেন, সমস্ত কিছু জানার পরেও মানুষের কাছে কিন্তু আর্ট একটা জিনিস বিস্ময় থেকে যাবে, এবং খোদ ভগবানও তাকে মানে করে দিতে পারবে না, কারণ ওর নিজের মধ্যে একটা রহস্য রয়েছে, রহস্যই তার স্বরূপ আর কি। ফলে জীবনানন্দ দাশ একটা এত দ্রষ্টা, এবং পুরো কবিতাটা, পুরো প্রবন্ধটা নিয়ে আমি আলোচনা করতে চাইতাম, ও আমার ফোনও গরম হয়ে যায়, দ্বিতীয়ত খুবই লেংদি হয়ে যাবে বলাটা, আরেকদিন বাকিটা বলা যাবে আর কি।